ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমার যে আপকামিং ডাব্লিউবিসিএস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার হিস্ট্রির প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট নম্বর 13টা নিয়ে এসেছি। অলরেডি আমি 12টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা দেখে নাও। আগের দিন কিন্তু আমি 2008-এর হাফ কোশ্চেন আপলোড করেছিলাম, আজকের পুরোটা করে 8 কমপ্লিট করে দিলাম। আর তোমরা যদি বলো যে দাদা কেন বেশি করে ইতিহাস আনছো, অন্য সাবজেক্ট আনছো না, কারণ ইতিহাসে কিন্তু বেশি কোশ্চেন থাকে, তোমরা জানবে। ওই কারণেই কিন্তু ইতিহাসটা যতটা পাচ্ছি কমপ্লিট করে দিচ্ছি। অন্যান্য সাবজেক্টে সামনের সপ্তাহ থেকে কিন্তু ইতিহাসের পাশাপাশি অন্যান্য সাবজেক্টও আনবো। আর অলরেডি আমি স্ট্র্যাটেজিকে, পলিটি, জেনারেল সায়েন্স, জিওগ্রাফি অলরেডি আমি আপলোড করে দিয়েছি। ইকোনমিক্সটা করা হয়নি এখনও, আর ইচ্ছা আছে অঙ্কটাও তোমাদের জন্য করানো, সেই ব্যবস্থাও করেছি। তা তোমরা দেখো ভিডিওগুলো, আশা করি উপকৃত হবে। রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা এবং কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষাতেই দেখবে এই প্রশ্নগুলো কমন আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো, ভালো লাগলেও করো, খারাপ লাগলেও করো। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা জয়েন করোনি তারা ইউটিউবে ডেসক্রিপশন বক্স বা হোম পেজ থেকে জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও প্রতিটা ভিডিও শেষে কমেন্ট বক্স চেক করবে, ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেখবে আমি নিজেই একটা লিঙ্ক দিয়ে রাখি, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বলে। ওই একই নামে আমার ইউটিউবের চ্যানেলের নামেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। ওখানে আমি এই ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো। ওখান থেকে তোমরা পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিয়ে ডাউনলোড করে নিও। যেসব বন্ধুরা ইউটিউবের চ্যানেল ও ডেসক্রিপশন বক্সটা বোঝো না, মানে হোম পেজ আর ডেসক্রিপশন বক্সটা বোঝো না, তাদের সুবিধার্থেই আমি প্রতিটা ভিডিওর শেষে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পিন করে রাখি। তোমরা ওখান থেকে অনায়াসে জয়েন হয়ে যেও। 2-3টে ভিডিওতে কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ইউটিউবে দেওয়া হয়, মানে ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স আর পেজে পেয়ে যাবে। কিন্তু ইউটিউবের যে পেজে কিন্তু প্রতিটা ভিডিও শেষে যে কমেন্ট বক্সে আমি বললাম যে দিয়ে দিই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, গত 2-3টে ভিডিওতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করা হয়নি। আমি কিন্তু আগেকার ভিডিওগুলো দেখো, যখন এনটিপিসি পড়াচ্ছিলাম বা যে কোনো ভিডিও, ওখানে কমেন্ট পিনটা তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আর বাকি যে 2-3টে ভিডিওতে দেওয়া হয়নি, আমি ওই ভিডিওগুলোতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, আজকে ক্লাস শুরু করা যাক। চিরস্থায়ী ব্যবস্থা বা পার্মানেন্ট সেটেলমেন্ট জানো তোমরা, নিম্নলিখিত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য? ডাব্লিউবিসিএস 2008-এর প্রশ্ন। জমিদারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা, রাওতওয়ারি ব্যবস্থা, উপরের কোনোটাই নয়। জমিদারি ব্যবস্থার সঙ্গেই যেন চিরস্থায়ী বন্দোবস্ত বা চিরস্থায়ী ব্যবস্থা জড়িত। কে এটা প্রবর্তন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস 1793 সালে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কে প্রবর্তন করেছিল আসতে পারে, কত সাল থেকেও মানে প্রবর্তিত হয়েছিল সেটাও আসতে পারে। ভারতের সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লবী সংগঠনের চেষ্টা 1930 সাল নাগাদ কে করেছিলেন? ডাব্লিউবিসিএস 2008-এর প্রশ্ন। বাঘা যতীন, রাসবিহারী বসু, শ্রী অরবিন্দ, শচীন্দ্রনাথ সান্যাল। সঠিক উত্তর হবে রাসবিহারী বোস বা রাসবিহারী বসু কিন্তু ভারতের সিপাহী ও বিপ্লবীদের নিয়ে একটা সংগঠন করার চেষ্টা করেছিলেন। আর জানেন পিএন ঠাকুর নামে ছদ্মনামে কিন্তু ওনার ছদ্মনাম পিএন ঠাকুর। এছাড়া রাসবিহারী বসু সম্বন্ধে প্রচুর নোট দেওয়া আছে। আগের দিনও আজাদিন ফৌজ বলছিলাম, যখন মোহন সিং যখন আমাদের ন্যাশনাল আর্মি গঠন করছিল, তখনও কিন্তু এই একজন ওনার প্রধান, ওনার সঙ্গে যে জড়িত ছিলেন তিনি হচ্ছে রাসবিহারী বসু। পরে উনিই আবার সুভাষচন্দ্র বসুকে ওটা অর্পণ করেছিলেন দায়িত্বভারটা। এটাও আগের দিন এসেছিল প্রশ্নে, তোমরা দেখেছো আগের দিন যারা ক্লাস করেছো। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন কে করেছিলেন বা করেছিলেন কে? ডাব্লিউবিসিএস 2008-এর প্রশ্ন। ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, ডালহৌসি, রিপন। সঠিক উত্তর হবে কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস কিন্তু ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন। অনেক জায়গায় দেখবে যে প্রশ্ন আসে, আমি দেখছি অনেক পরীক্ষাতে দেখবে ওয়ারেন হেস্টিংও কিন্তু এটার সঙ্গে জড়িত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে পপুলারিটি দিয়েছিল, মানে এটার যে প্রধানভাবে যদি প্রবর্তিত করা যায় বলা যায় তাহলে কর্নওয়ালিস হবে। বেশিরভাগ এই প্রশ্নটাই পাবে, ওয়ারেন হেস্টিংয়ের প্রশ্নটা আসবে না। মানে কর্নওয়ালিস না থেকে যদি অন্য অপশান থাকতো তখন ওয়ারেন হেস্টিংস দিতে হতো, কিন্তু সেটা খুব কম দু একটা পরীক্ষায় আসে। যাই হোক, কর্নওয়ালিসকে কিন্তু ফাদার অফ সিভিল সার্ভিস ইন ব্রিটিশ ইন্ডিয়া বলা হয়, মানে ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে যদি জিজ্ঞেস করা হয়, তখন হবে লর্ড কর্নওয়ালিস। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কে প্রতিষ্ঠা করেন? আগের দিনে এই প্রশ্নটা পড়াচ্ছিলাম। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বারীন্দ্র ঘোষ, বিপিনচন্দ্র পাল, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মানে আগের দিন মানে যখন 7-এর ক্লাস করাচ্ছিলাম, আনন্দমোহন বসুও কিন্তু ওনার সঙ্গে জড়িত ছিল। এবং এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা কিন্তু ভারত সভা নামে পরিচিত। এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1876 সালে। সবকটাই মনে রাখবে। অনেক সময় কিন্তু দেখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে কে প্রতিষ্ঠা করেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পাচ্ছ না, অপশানে আনন্দমোহন বসু আছে, তখন ওটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, কিংবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কম্পেনিয়ন হিসাবে কে জড়িত ছিলেন এরমভাবেও জানতে চাওয়া হতে পারে, তখন সঠিক উত্তর আনন্দমোহন বসু হবে।
আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, কে বলেছিলেন? WBCS 2008-এর প্রশ্ন। শ্রী অরবিন্দ, অশ্বিনী কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে আমাদের সদ্যশ্রী স্বামী বিবেকানন্দ কিন্তু এই কথাটি বলেছিলেন, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা। চলো পরের প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন কে? এ ও হিউম, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, লর্ড লিটন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে এ ও হিউম, বা যা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে যিনি জড়িত ছিলেন জানো, অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, অ্যালান অক্টাভিয়ান হিউম। উনি কিন্তু এই ভারতীয় জাতীয় কংগ্রেসেরকে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন, বা সেফটি ভালভ তত্ত্বটা ওনার সঙ্গেই জড়িত। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? WBCS 2008-এর প্রশ্ন। রামমোহন রায়, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রামমোহন রায়কে কিন্তু আধুনিক ভারতের জনক বলা হয়। কনৌজে 1540 সালে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন? WBCS 2008-এর প্রশ্ন। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। সঠিক উত্তর হবে হুমায়ুন। এটা বিশ্রাম হবে না, এটা বিল্লগাম হবে। ঠিক আছে, এটা বিশ্রাম হবে না, এটা হবে বিল্লগাম। বিল্লগাম বা কনৌজের যুদ্ধ নামে পরিচিত। যদি কখনো আসে দেখো কনৌজ না দিয়ে, যে বিল্লগামের যুদ্ধে 1540 সালে হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিল, বা শেরশাহের কাছে কোন রাজা পরাজিত হয়েছিল, তখন হবে হুমায়ুন। ঠিক আছে, শেরশাহের কাছে হুমায়ুন পরাজিত হয়েছিল। তোমার বিল্লগাম, বা সেই যুদ্ধটা বিল্লগাম বা কনৌজের যুদ্ধ নামে পরিচিত। এটা বিশ্রাম নয়, বিল্লগাম হবে। রামচরিত কার রচনা? বাণভট্ট, সন্ধ্যাকর নন্দী, কালিদাস, তুলসীদাস। সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। জানো প্রশ্নটা প্রচুরবার রিপিট হয় WBCS-এ। আমির খসরু কার সভাকবি ছিলেন? বলবন, গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন, আচ্ছা এটা আমি হয়তো অপশানে অন্য কিছু একটা ছিল, আমি ভুল করে দিয়ে ফেলেছি। আলাউদ্দিন খলজি, আকবর। ঠিক আছে, এটা মোহাম্মদ বিন তুগলক হয়তো ছিল। আমির খসরু কিন্তু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন, তোমরা জানো আশা করি, এবং যাকে ভারতের তোতাপাকি বলা হয় এবং ইন্ডিয়ান কাওয়ালির জনক বলা হয়। যেমন কাওয়ালির জনক বলা হয় কাকে, তখন আমির খসরুকেই বলা হয়। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? WBCS 2008-এর প্রশ্ন। লর্ড হেস্টিং, ডালহৌসি, ওয়েলেসলি, ক্যানিং। সঠিক উত্তর হবে হচ্ছে লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, এবং তার জানো পরবর্তীকালে উনি ভারতের প্রথম ভাইসরয় হিসাবেও স্থলাভিষিক্ত হয়েছিলেন, এবং উনি ভারতের শেষ গভর্নর জেনারেল। মানে এটা আবার অন্যভাবেও আসতে পারে, ভারতের শেষ গভর্নর জেনারেল আবার ঠিক বলা যায় না, ওখানে আবার মানে ওটা আবার অন্য হয়ে যাবে, ওই চক্রবর্তী গোপালাচারী, লর্ড ওটা অন্যভাবে, ওইটা আসে না। ভারতের প্রথম ভাইসরয় উনি ছিলেন আর কি। ভাইসরয় আগে অবধি যে ভারতের গভর্নর জেনারেল যে পদটা ছিল, যেটাতে উইলিয়াম বেন্টিক প্রথম হয়েছিলেন, উনি কিন্তু শেষ, তারপরে উনি ভাইসরয় হলো, তারপরে আবার ওইটা অন্যভাবে প্রশ্নটাও আসে মডার্ন হিস্ট্রি থেকে। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? WBCS 2008-এর প্রশ্ন। সুজাউদ্দৌলা, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, এই নোটটা কিন্তু ডাইরেক্ট চলে এসছে, তাড়াতাড়ি বলতে হবে নাহলে হ্যাং হয়ে যাবে। সঠিক উত্তর হবে হচ্ছে দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই দেওয়ানি লাভ করেছিল। কোথাকার দেওয়ানি? বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি কিন্তু লাভ করেছিল, মানে বার্ষিক কত 26 লক্ষ এরকম চুক্তির মাধ্যমে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই তোমার দেওয়ানিটা লাভ করেছিল তৎকালীন মানে মুঘল যিনি ছিলেন, মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় শাহ আলমের কাছে। এবং এটা কী কারণে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল। কত সালে? এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে ত্রিশক্তি একটা জোট হয়েছিল। বাংলার পক্ষ থেকে মীর কাসিম, অযোধ্যা বা আওয়াদের নবাব ছিল সুজাউদ্দৌলা, এবং দ্বিতীয় শাহ আলম, শাহ আলম বানানটা ভুল হয়েছে, তালবর শাহ হবে ওটা। যাই হোক, দ্বিতীয় শাহ আলমের এটা ত্রিশক্তি জোটের সঙ্গে ব্রিটিশদের মধ্যে একটা যুদ্ধ হয়, এবং এই সময় ব্রিটিশদের হয়ে যে সেনাপতি ছিলেন ওনার নাম ছিল হচ্ছে হেক্টর মুনরো। আর এই যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিল, এই ত্রিশক্তির জোটটা পরাজিত হয়েছিল। পরাজিত হওয়ার ফলস্বরূপ কিন্তু ওরা একটা ব্রিটিশদের সঙ্গে একটা চুক্তিতে সাইন করতে বাধ্য হয়েছিল। মীর কাসিম পালিয়ে গেছিলো। মীর কাসিম পালিয়ে যাওয়াতে পরবর্তীকালে কিন্তু জানো যে পাপেট নবাব বলে, ওই পাপেট নবাব মানে সিরাজদৌল্লার পরে তো মির্জাফর নবাব হয়েছিল, তারপরে মীর কাসিম। আবার মীর কাসিম এইটাতে হেরে যায়, পালিয়ে যাওয়ার পরে মির্জাফর কিন্তু আবার সেকেন্ড মানে আরেকবার নবাব হয়েছিলেন আর কি। ঠিক আছে, মানে দ্বিতীয়বার নবাব হয়েছিলেন। তবে সবাই পাপেট নবাব ছিল তখন, মানে ব্রিটিশদের, বা বুঝতে পারছো, পুতুল নবাব। এইবারে এইটা যে হেরে যাওয়ার জন্য এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয় 1765 সালে। এই প্রশ্নটাও কিন্তু আসে, এলাহাবাদ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1765 সালে। এলাহাবাদ চুক্তিতে কে কে স্বাক্ষর করেছিল? রবার্ট ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলম। এটাও কিন্তু পরীক্ষায় আসে, আমি পড়িয়েছিলাম ক্লাস 7-এর সময়। এই প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যে পরীক্ষাগুলো নেয় তাতে কিন্তু খুব রিপিট হয়। রবার্ট ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলম কিন্তু চুক্তিতে স্বাক্ষর করেছিল 1765 সালে।
আর এটার পরে ফলে কিন্তু একটা ওই দেওয়ানি দিতে হয়েছিল, ওই তোমার বার্ষিক একটা টাকা দেবে, এটারই একটা 26 লক্ষ না কত লক্ষ টাকার বিনিময়ে কিন্তু ওরা রাজি হয়েছিল, দেওয়ানিটা প্রদান করেছিল ব্রিটিশ সরকারকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বন্ধুরা। জাতীয় কংগ্রেসের প্রতি আরেকটা মিস হয়ে গেছে, যদি অনেক সময় আসে যে বক্সারের যুদ্ধ যখন হয়েছিল তখন বাংলার গভর্নর কে ছিল, বাংলার প্রথম গভর্নরকে রবার্ট ক্লাইভ, তোমরা জানো, যিনি কিন্তু ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন বা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন 1765 সালে, যেটা আবার অ্যাবলিশ করে দিয়েছিল ওয়ারেন হেস্টিং 1772 সাল নাগাদ ওটা অ্যাবলিশ করে দিয়েছিল যতদিন আমি জানি। কিন্তু ওই সময় মানে যখন ওই বক্সারের যুদ্ধ হচ্ছে তখন কে মানে বাংলার গভর্নর ছিল, যদি আসে এই প্রশ্নটা আসে অনেক সময়, ভ্যান্সিস্টার। ঠিক আছে, এই নামটা মনে রেখো। বাংলার গভর্নর ছিল বক্সারের যুদ্ধের সময়, নবাব ছিল হচ্ছে মীর কাসিম, আর বক্সারের যুদ্ধের সময় গভর্নর ছিল হচ্ছে ভ্যান্সিস্টার, এই নামটা মনে রেখো। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? WBCS 2008 প্রশ্ন। কার্জন, ক্যানিং, ডাফরিন, লরেন্স। সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন। জানো, লর্ড ডাফরিন কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মিনোরিটি বলেছিল, মাইনরিটি বলেছিল, মানে সংখ্যালঘু, আনুবীক্ষণিক সংখ্যালঘু। মানে 2022 সালে এই প্রশ্নটা এসেছিল WBCS-এ, যে ডাফরিন কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছে, ডাফরিন হবে। এবং ডাফরিন তোমরা জানবে যে অ্যালান অক্টোভিয়ান হিউমকে কিন্তু ধূত, ছিটগ্রস্ত, বৃদ্ধ, এই টাইপেরও অনেক কিছু বলেছে, এটাও আসে অনেক সময় পরীক্ষায়, যে অ্যালান অক্টোভিয়ান হিউমকে ধূত, ছিটগ্রস্ত কে বলেছেন, ওটাও লর্ড ডাফরিন হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1855, 1857, 1856, 1858। 2008 প্রশ্ন। সঠিক উত্তর হবে 1857 সালে। ঠিক আছে, এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রথম যে আচার্য বা চ্যান্সেলর ছিল লর্ড ক্যানিং। ঠিক আছে, কারণ এই সময় ভারতের যে গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং। আর একটু জেনে রাখো, এই টাইপের একটা প্রশ্ন আছে যে কোন শিক্ষানীতির ফলে, মানে কোন শিক্ষানীতির ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে উডের ডেসপ্যাচ। তোমরা জানবে যে উডের ডেসপ্যাচ, কত সালে উডের ডেসপ্যাচ জানো তোমরা? কত, মানে এই সালটা আছে 1854 সালে। স্যার চার্লস উড আর কি, ওনার একটা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই কিন্তু তৎকালীন কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1800। আর উডের ডেসপ্যাচটা কত সালে? ওইটা কিন্তু এটা আলাদা প্রশ্ন, এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা প্রশ্ন, যে উডের ডেসপ্যাচ কত সালে প্রতিবেদন দিয়ে উডের ডেসপ্যাচ কত সালে এসেছিলো, বা ওই তোমার স্যার চার্লস উড কত সালে শিক্ষানীতিটা প্রস্তাব করেছিল, তখন কিন্তু 1854 হবে। মানে উডের ডেসপ্যাচ যদি আসে 1854 সালটা মনে রাখবে। কিন্তু যদি আসে যে কোন শিক্ষানীতির শিক্ষাগত প্রতিবেদনের ফলে বা কোন শিক্ষাগত প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, তখন সঠিক উত্তর হবে 4টে অপশান দেখবে, থাকবে হয়তো মেঘলা মিনিটস থাকবে, কি উডের ডেসপ্যাচ থাকবে, আরও থাকবে, কোনো চার্টার অ্যাক্ট দেওয়া থাকবে, তখন সঠিক উত্তর হবে উডের ডেসপ্যাচ 1854 সালে। আর এই শিক্ষানীতির ফলেই কিন্তু কলকাতা, চেন্নাই ও কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইতে কিন্তু 3টে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। পরে পাঞ্জাবেও হয়েছিল একটা বিশ্ববিদ্যালয় স্থাপন এই নীতির মাধ্যমে। আলিপুর বোমার মামলায় মানে লন্ডনের অনুকরণ করে আর কি, লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে এইগুলো আর কি স্থাপন করা হয়েছিল। আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস, প্রশ্নটা বহুবার এসেছিল। তোমরা জানো আলিপুর মামলা, আর 38 জন মতো কিন্তু জড়িত ছিল। মেন কিন্তু যিনি অরবিন্দ ঘোষ ও বারিন্দ্র কুমার ঘোষ আর কি মেন জড়িত ছিলেন আর কি, নামটা উঠেছিল। চিত্তরঞ্জন দাস কিন্তু ওনাকে আর কি সমর্থন দিয়েছিলেন, আইনি সমর্থন। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? WBCS 2008 প্রশ্ন। অশ্বিনী কুমার দত্ত, সূর্য সেন, বাঘাযতীন, বটুকেশ্বর দত্ত। সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। কত সালে? এটাও কিন্তু পরীক্ষায় আসে 1905। এবং কোথায় স্থাপন হয়েছিল? এটাও আসে বরিশাল, মানে তৎকালীন পূর্ববঙ্গ, এখন যেটা বাংলাদেশে অবস্থিত। তখন কিন্তু বরিশাল ছিল, মানে তখন মানে আমরা পূর্ববঙ্গ, পশ্চিম এরমভাবে বলতাম না, বাংলায় অবিভক্ত বাংলা, তারপর তো বাংলা ভাগ হয়ে গেছে। যাই হোক, বরিশাল নামটা তোমরা মনে রেখো। 1905 সাল, এটাও মনে রেখো, বরিশালটাও মনে রেখো, অশ্বিনী কুমার দত্তও মনে রেখো, তিনটেই মনে রেখো। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন? চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, বাঘাযতীন, পরমচাঁদ। এই সম্বন্ধে আগে আমি নোট দিয়েছিলাম। সঠিক উত্তর হবে বটুকেশ্বর দত্ত। আর এই ঘটনাটা কবে ঘটেছিল? এটাও আসে 1929 সালে। আর তারিখটা মনে রেখো, 8ই এপ্রিল 1929 সালে। 8ই এপ্রিল কিন্তু বটুকেশ্বর দত্ত আর ভগৎ সিংয়ের মানে বোমা নিক্ষেপটা করেছিলেন, এবং যত সময় এখানেই কিন্তু ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা দিয়েছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয় লক্ষ্মী পণ্ডিত, ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু।
উনি কিন্তু এখানে প্রশ্নটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, এখানে অ্যানিমেশন দেওয়া উচিত ছিল, দেয়নি। যদি আসতো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তখন সরোজিনী নাইডু হয়, কিন্তু এখানে যেহেতু এই 4 জনের নামই দিয়েছে তখন তুমি সরোজিনী নাইডুই দাও। আর উনি কিন্তু কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি আর ভারতের প্রথম মহিলা গভর্নরও, ঠিক আছে। 1947 সালে কিন্তু উনি গভর্নর পদেও যদি আসে ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে তখন হবে সরোজিনী নাইডু। মানে কোন রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন? উত্তরপ্রদেশে 1947 থেকে 1949। আর এইটা আমার 3য় নম্বরে চলে গেছে, মানে এই যে নোটটা দেখছো ওটা আমার সেকেন্ডে রাখা উচিত ছিল। সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা ভারতীয় সভাপতি কোন অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন? উনি কানপুর অধিবেশনে। কত সালে? 1925 সালে। এটাও কিন্তু আসতে পারে, যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? কানপুর অধিবেশন 1925 সালে। এবার ওনার একটা বিখ্যাত কবিতা সংকলন বলছিলাম একদিন, গোল্ডেন থ্রেশহোল্ড, হ্যাঁ এটাও বলছিলাম। প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? যদি একদম প্রথম মহিলা বলা হয়, ভারতীয় নয় মানে একদম মহিলা, তাহলে হবে অ্যানি বেসান্ত। 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। আর সুচেতা কৃপালিনীর সম্বন্ধে একটু বলে রাখি, উনি কিন্তু ভারতের যদি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আসে তখন হবে সুচেতা কৃপালিনী। উনিও কিন্তু উত্তরপ্রদেশে 1963 সালে অ্যাজ এ ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার, মানে ভারতের প্রথম অ্যাজ এ ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার হিসাবে তলাভিষিক্ত হয়েছিলেন উত্তরপ্রদেশ 1963 সালে। সালটাও মনে রাখবে, রাজ্যটাও মনে রাখবে এবং রাজ্যটাও মনে রাখবে। প্রথম মহিলা যদি আসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সুচেতা কৃপালিনী। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? উত্তরপ্রদেশ 1963 সালে। আর জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি ছিল বিজয়লক্ষ্মী পণ্ডিত। 1953 সালে উনি কিন্তু এই পদে স্থলাভিষিক্ত হয়েছিলেন জাতিসংঘ, মানে 8ম প্রেসিডেন্ট হিসাবে। কিন্তু মানে শুধুমাত্র জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি, এটাও যদি আসে এরমভাবে প্রশ্নটা যদি এইভাবেও আসে যে জাতিসংঘের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তখন হবে বিজয়লক্ষ্মী পণ্ডিত। কত সালে? এটাও মনে রাখবে, 1953 সালে অ্যাজ এ 8th প্রেসিডেন্ট কিন্তু উনি জাতিসংঘের সভাপতিত্ব করেছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? WBCS 2008-এর প্রশ্ন। অশ্ব ঘোষ, আর্যভট্ট, নাগার্জুন, হরিসেন। সঠিক উত্তর হবে হরিসেন। এলাহাবাদ প্রশস্তি কিন্তু জানো যে ওনার যে লিপি রচনা, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এটাও আসতে পারে, হরিসেনের রচনা। জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? WBCS 2008-এর প্রশ্ন। রাজনারায়ণ বসু, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর কিন্তু হবে নবগোপাল মিত্র। উনি কিন্তু এই জাতীয় মেলার প্রতিষ্ঠা করেন। এই জাতীয় মেলা কিন্তু হিন্দু মেলা নামেও পরিচিত। যদি প্রশ্নটা এরমভাবে আসতো যে হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছেন, তখনও সঠিক উত্তর হবে তোমার নবগোপাল মিত্র। কত সালে? 1867 সালে। এবং এই যে দেখছো এই 4টে অপশানের মধ্যে দেখছো যে রাজনারায়ণ বসু, এই রাজনারায়ণ বসু কিন্তু এটার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন, ঠিক আছে। রাজনারায়ণ বসু শুধু নয়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। এই যে তোমরা দেখছো না জাতীয় মেলার সঙ্গে যে 4টে অপশান দিয়েছে, এর মধ্যে কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু, এরাও দুজন কিন্তু যুক্ত ছিলেন জাতীয় মেলার সঙ্গে। মানে মূল প্রেরণাদাতা ছিল রাজনারায়ণ বসু, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও কিন্তু যুক্ত ছিলেন। এছাড়াও প্রচুর দিকপাল মানুষ যুক্ত ছিলেন। কিন্তু নবগোপাল মিত্র যদি অ্যাজ এ ফাউন্ডার ধরা হয় তাহলে নবগোপাল মিত্র। এবং এই যে সংগঠনটার যে একটা ন্যাশনাল মানে মুখপত্র ছিল, মানে হয় না যে বিভিন্ন পার্টির যে মুখপত্রগুলো থাকে, এই যদি কখনো আসে যে জাতীয় মেলার মুখপত্র কি ন্যাশনাল পেপার, কিংবা যদি আসে ন্যাশনাল পেপার 4টে সংগঠনের নাম দিয়ে, অনুশীলন সমিতি কিংবা যাহোকাটা দিয়ে দিল, স্বদেশ বান্ধব সমিতি, 4টে অপশান দিয়ে বললো কার মুখপত্র, তখন হবে জাতীয় মেলার মুখপত্র হচ্ছে ন্যাশনাল পেপার, যেটার প্রতিষ্ঠাতাও ছিল কিন্তু নবগোপাল মিত্র। যদি তোমাদের আসে যে ন্যাশনাল পেপার ওয়াজ ফাউন্ডেড বাই হুম, তখনও কিন্তু হবে নবগোপাল মিত্র। 1867 সালেই কিন্তু এই পেপারটার উনি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আর পরের প্রশ্ন বন্ধুরা, নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজউদ্দৌলার সঙ্গে ষড়যন্ত্র জড়িত ছিলেন না আর কি। WBCS 2008-এর প্রশ্ন। মানিক চাঁদ, মোহনলাল, উমিচাঁদ, ক্লাইভ। সঠিক উত্তর হবে মোহনলাল। বাকি 3জনই কিন্তু জড়িত ছিলেন, মানিক চাঁদ, উমিচাঁদ, ক্লাইভ। আর মোহনলাল কে ছিল? সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল। উনি কিন্তু বিশ্বস্ততার সঙ্গে কিন্তু সিরাজের পাশে লড়াই করেছিলেন আর কি। উনি কিন্তু বিশ্বাসঘাতকতা করেননি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি করিয়ে দিলাম, একটুখানি বেরোতে হবে। যাই হোক, 2008 শেষ করিয়ে দিলাম। সামনের সপ্তাহে আবার হিস্ট্রিরও ক্লাস আনবো এবং অন্যান্য সাবজেক্টেরও ক্লাস আনবো। ততক্ষণ পর্যন্ত গুড ডে অ্যান্ড গুড বাই।